Dear students, welcome to my channel Moha's Math Magic. পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে টেস্ট পেপারটি প্রকাশিত হয়েছে, আজ আমি সেখান থেকে সমাধান করব বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলের ম্যাথমেটিক্সের ওপর যে প্রশ্নপত্রটি রয়েছে তার সমাধান। পেজ নাম্বার 431। আজ আমি সমাধান করব কোশ্চেন নাম্বার 1, 2, 3 অর্থাৎ 431 পেজের একদম প্রথম অংশটা বা পার্ট 1টা আমি সমাধান করব। ক্লাস শুরুর আগে বলি, যদি তোমরা আমি যে প্রশ্নগুলি সমাধান করে ভিডিওগুলি আপলোড করেছি তার আগের ভিডিওগুলি পেতে চাও, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে সরাসরি চলে যাবে, সেখান থেকে তোমরা আগের প্রশ্নপত্রগুলির সমাধান পেয়ে যাবে। আর আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। সমাধান করব প্রথম প্রশ্ন, একের দাগের প্রশ্নগুলি। এখানে 4টি করে প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি নির্বাচন করে আমাকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, x টাকার সরল সুদ y এবং z হলো y টাকার সরল সুদ। দুটি ক্ষেত্রে সময় ও সুদের হার একই হলে সঠিক সম্পর্কটি হলো z² = xy, y² = zx, z = xy অথবা x² = yz। এখানে যেহেতু উভয় ক্ষেত্রে সময় এবং সুদের হার এক, সেজন্য আমি সময় ধরে নিয়েছি t বছর উভয় ক্ষেত্রে এবং সুদের হারও হচ্ছে উভয় ক্ষেত্রে r%। তাহলে প্রথম ক্ষেত্রে কি দেওয়া আছে, সরল সুদ y কার সাপেক্ষে, x টাকার সাপেক্ষে। তাহলে এখানে কি হবে, i = PRT ধরলে y = x × r × t / 100 বা y = x × RT / 100 অর্থাৎ xটাকে আমি এক কাছে রেখেছি, একদিকে রেখেছি, আর RT ডিভাইডেড 100কে আমি একসাথে রেখেছি। কেন না, দেখো দ্বিতীয় ক্ষেত্র থেকে আমি সেই অংশটা এখানে ব্যবহার করব। দ্বিতীয় ক্ষেত্রে কি দেওয়া আছে, মোট সুদ দেওয়া আছে z = আসল হচ্ছে y × RT মানে সুদের হার এবং সময় গুণ করেছি /100 বা z = হচ্ছে y × RT / 100। তাহলে এখান থেকে RT / 100 সমান কত পাচ্ছি, z/y। তাহলে এই মানটা আবার আমি কি করব, এখানে পুট করে দেব। তাহলে RT / 100 সমান কত ছিল, z/y। সেজন্য আমরা এখানে কি করেছি, RT / 100 এর ক্ষেত্রে z/y পুট করেছি। এবার বজ্রগুণন করে দিলে কত পাচ্ছি, y² = zx। তার মানে আমাদের সঠিক উত্তর বা সঠিক সম্পর্কটি হবে কি, অপশন বি এর সম্পর্ক y² = zx। একের দাগের 2, অমল 5000 টাকার 9 মাসের জন্য এবং ফতিমা 6000 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাদের মধ্যে লভ্যাংশ যে অনুপাতে বণ্টিত হবে তা হলো 3:2, 5:6, 6:5 অথবা 9:5। তাহলে এখানে অমলের 5000 টাকা কেটেছে 9 মাস, তাহলে 1 মাস হিসেবে অমলের মূলধন কত হবে, 5000 × 9 টাকা অর্থাৎ 45000 টাকা। আর ফতেমার 6000 টাকা কেটেছে 5 মাস, তাহলে 1 মাস হিসেবে ফতিমার মূলধন কত হবে, 6000 × 5 টাকা সমান 30000 টাকা। তাহলে অমল এবং ফতিমার অর্থাৎ দুজনের মূলধনের অনুপাত সমান 45000 অনুপাত 30000 সমান 45 অনুপাত 30। সেখান থেকে লঘিষ্ঠ আকারে মান হলো কত, 3:2। আমরা কি জানি, লভ্যাংশের অনুপাত সমান মূলধনের অনুপাত, যদি কোনো শর্ত প্রয়োগ না করা থাকে। এখানে কোনো শর্ত প্রয়োগ করা নেই, সেজন্য লভ্যাংশের অনুপাতটা মূলধনের অনুপাতের সঙ্গে সমান হবে, তার মানে নির্ণয় অনুপাত হবে 3:2। তাহলে সঠিক উত্তর হচ্ছে কি, অপশন এ। দেখো এখানে দেওয়া আছে 3:2, এটা হবে সঠিক উত্তর। চলে যাবো একের দাগের 3 প্রশ্নের সমাধানে। 3a + 5b = 3a - 5b = 13:8। এটা যদি হয় তাহলে a অনুপাত b এর মান হবে 7:8, 7:1, 5:1, 5:3। তাহলে এই অনুপাতটা সমান কত বলে দিয়েছে, 13:8। আমি কি করলাম, ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। 3a + 5b / 3a - 5b = কত হয়ে যাবে, 13/8। এবার বজ্রগুণন করছি, করলে হবে 39a - 65b = 24a + 40b। বা 39a থেকে আমরা কি করব, 24 এটাকে বাম দিকে আনলে -24 হয়ে যাবে, অর্থাৎ 39 থেকে 24 বিয়োগ করলাম সমান এখানে -65b ছিল, ডান দিকে নিয়ে গেলে হবে 65b, আর এখানে ছিল +40b 40b আমি এখানে লিখে ফেললাম। এবার 39a থেকে 24 বাদ দিলে হচ্ছে 15a সমান 65b এবং 40b যোগ করলে হচ্ছে 105b
বা এখান থেকে a বাই b সমান কত পাবো, 105 ডিভাইডেড বাই 15 সমান হচ্ছে 7, অর্থাৎ a বাই b সমান 7/1। তাহলে সেখান থেকে a অনুপাত b সমান কত পেলাম, 7:1। এটা হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি। একের দাগের 4 প্রশ্নে বলেছে ও কেন্দ্র বৃত্তের এবি ব্যাস এবং পি বৃত্তের ওপর অবস্থিত যে কোনো একটি বিন্দু। কোণ এ ও পি সমান 120 ডিগ্রি হলে কোণ পি বি ও এর মান হবে 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 70 ডিগ্রি। এখানে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করেছি, তার এবি হচ্ছে ব্যাস আর পি হচ্ছে বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা বিন্দু। আমাকে এ ও পি কোণ বলে দেওয়া আছে কত ডিগ্রি, 120 ডিগ্রি। প্রয়োজন কোনটার, পিবিও, অর্থাৎ পিবিও এই কোণটা প্রয়োজন। দেখো আমি যদি এপি যোগ করে ফেলি তাহলে এখানে কি হচ্ছে, দেখো এপিবি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ। এই কোণের সাহায্য নিয়ে আমি হিসেবটা করব। তো চলো হিসেবটা শুরু করা যাক। এখানে এও আর ওপি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো এও আর ওপি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে একটা ত্রিভুজে যদি দুটো বাহু সমান হয় তাহলে বিপরীত কোণগুলো কি হবে, সমান হবে। তাহলে এ ও পি ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ও পি এ কোণ সমান ও এ পি কোণ সমান কত হবে না, ত্রিভুজের এই তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। ওই 180 থেকে আমি যদি 120 ডিগ্রি অর্থাৎ এ ও পি কোণ আমি বাদ দিয়ে দিই, দিয়ে 2 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটা কোণের মান পেয়ে যাব, তাই তো। তাহলে প্রতিটা কোণের মান ও পি এ কোণ সমান ও এ পি কোণ সমান 180 ডিগ্রি মাইনাস এ ও পি কোণ ডিভাইডেড বাই 2 সমান 180 ডিগ্রি মাইনাস এ ও পি কোণের মান দেওয়া আছে 120 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান 60 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এ পি ও এই কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবার পূর্বে বলেছি এ বি ব্যাস, তাহলে তার সাপেক্ষে এপিবি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণের মান অর্থাৎ এ পি বি কোণের মান এখানে কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও পি বি কোণ এটা সমান কত হবে না, টোটাল কোণ হচ্ছে 90 ডিগ্রি, তার থেকে এই কোণটার মান আমরা পেয়ে গেছিলাম কত, 30 ডিগ্রি। বাদ দিয়ে দেবো, সেজন্য লিখেছি ও পি বি কোণ সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ও পি এ কোণ সমান 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান হচ্ছে কত, 60 ডিগ্রি। এবার আমি ও পি বি কোণের মান পেয়েছি। আবার দেখো ও পি বি কোণের সঙ্গে ও বি পি কোণ সমান হবে, কেন হবে না, যেহেতু ও পি আর ও বি হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বিপরীত কোণ হিসেবে এই দুটো কোণ সমান হবে। আমরা আগেই একটা কোণের মান অর্থাৎ ও পি বি কোণের মান কত বার করে রেখেছি, 60 ডিগ্রি। তাহলে পি বিও কোণ সমান ও পি বি কোণ সমান হবে 60 ডিগ্রি। সমাধান করবো একের দাগের 5 প্রশ্ন। একটি বৃত্তের কেন্দ্র থেকে 15 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি জ্যায়ের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ওই বৃত্তের কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যাটির দৈর্ঘ্য হবে 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি, তার কেন্দ্রবিন্দু হচ্ছে ও। এবি একটা জ্যা, যার দৈর্ঘ্য এখানে বলে দেওয়া আছে কত, দেখো প্রথমে 16 সেন্টিমিটার। তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 16 সেন্টিমিটার। আমি ও বিন্দু থেকে তার দূরত্ব 15 সেন্টিমিটার অঙ্কন করেছি, ওই দূরত্ব। তাহলে আমরা জানি দূরত্ব মানে হচ্ছে কি লম্ব দূরত্ব, অর্থাৎ ওই হচ্ছে এবির উপরে লম্ব। আবার কেন্দ্র থেকে জ্যায়ের উপরে যদি লম্ব অঙ্কন করি, সেই লম্বটা জ্যাকে কী করে সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সমকোণী ত্রিভুজ ও এই এর ও ই সমান হচ্ছে 15 সেন্টিমিটার, আর এই দৈর্ঘ্য কি হয়ে যাবে, যেহেতু এটা সমদ্বিখণ্ডক, ওই হচ্ছে সমদ্বিখণ্ডক, তাহলে এবির দৈর্ঘ্য হয়ে যাবে, এই দৈর্ঘ্য হয়ে যাবে এবির দৈর্ঘ্যের অর্ধেক, অর্থাৎ এই সমান হাফ ইন্টু এবি সমান হাফ ইন্টু এবির মান হচ্ছে 16 সেন্টিমিটার, সেখান থেকে এটা হিসেব করে পেলাম 8 সেন্টিমিটার। এবার ও এ ই এ সমকোণী ত্রিভুজের ও এর দৈর্ঘ্য কী করে পাবো, এটা তো বৃত্তের ব্যাসার্ধ, এর দৈর্ঘ্য কী করে পাবো না, এটা সমকোণী ত্রিভুজ, তার আমরা লম্ব এবং ভূমির মান জানি। অতিভুজের মান কী হবে, √ অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, সেজন্য লিখেছি √ অফ ওই স্কয়ার প্লাস এই স্কয়ার, মান বসিয়ে দিয়েছি √ অফ 15 স্কয়ার প্লাস 8 স্কয়ার সেন্টিমিটার সমান √ অফ 225 প্লাস 64 সেন্টিমিটার সমান √ অফ 289 সেন্টিমিটার সমান হচ্ছে 17 সেন্টিমিটার। তাহলে যেহেতু ও এ বৃত্তের ব্যাসার্ধ, তার দৈর্ঘ্য কত বেরোলো 17 সেন্টিমিটার, তাহলে সেখানে আরেকটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি কার সাপেক্ষে, সিডি জ্যায়ের সাপেক্ষে, যেখানে ও বিন্দু থেকে সিডি জ্যায়ের দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব ওপি সমান হচ্ছে কত বলে দেওয়া আছে, দেখো এখানে 8 সেন্টিমিটার। তাহলে ও পি সমান হচ্ছে 8 সেন্টিমিটার, আর সিডি জ্যায়ের দৈর্ঘ্যটা আমাদের হিসেব করে বার করতে হবে। তাহলে এখান থেকে এই যে ও সি পি আমি সমকোণী ত্রিভুজ পেয়েছি, তার এই মানটা পেয়ে গেলাম, বইয়ে এই প্রশ্নে দেওয়া আছে 8 সেন্টিমিটার। ওসির দৈর্ঘ্য কী করে পাবো, ওসি সমান পাবো ব্যাসার্ধ ও এর সমান মাপ 17 সেন্টিমিটার, আর পূর্বে আমরা বলেছি ওপির মান হচ্ছে দেওয়া আছে 8 সেন্টিমিটার।
তাহলে ওই সমকোণী ত্রিভুজটা থেকে আমরা কী পাবো, সিপির দৈর্ঘ্য, সিপি হয়ে যাচ্ছে কি ভূমি, ভূমি সমান হচ্ছে √ প্রতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, অর্থাৎ ওসি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার সমান √ 17 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার সেন্টিমিটার সমান √ 289 মাইনাস 64 সেন্টিমিটার সমান √ 225 সেন্টিমিটার, মানটা হচ্ছে কত, 15 সেন্টিমিটার। তাহলে আমরা কি পেয়ে গেলাম, সিপির দৈর্ঘ্য। তাহলে সিডির দৈর্ঘ্য কী করে পাবো, না সিপির দ্বিগুণ হয়ে যাচ্ছে সিডি, সেজন্য লিখেছি দেখো সিডি সমান 2 গুণিত সিপি সমান 2 গুণিত 15 সেন্টিমিটার সমান হচ্ছে 30 সেন্টিমিটার। সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশন এ। দেখো এই মানটা বেরিয়েছে, অপশন এতে দেওয়া ছিল 30 সেন্টিমিটার, তার সঙ্গে সমান, এটা হবে সঠিক উত্তর। একে দাগে 6 প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান। চোঙটির আয়তন 2156 ঘন সেন্টিমিটার হলে চোঙটির ব্যাসার্ধ হবে 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর আমরা দেখে নিই। ধরে নিচ্ছি চোঙের উচ্চতা h = x সেন্টিমিটার। তাহলে চোঙের ব্যাস যেহেতু উচ্চতার সঙ্গে সমান, তাহলে চোঙের ব্যাস অর্থাৎ 2r = কত লিখতে পারি, x সেন্টিমিটার। সেক্ষেত্রে চোঙের ব্যাসার্ধ r = কত হবে, x/2 সেন্টিমিটার। এখান থেকে আমরা চোঙের আয়তন বার করব। চোঙের আয়তন সমান আমরা কি জানি, πr² ঘন একক, তাই তো, সমান পায়ের মান 22/7 ইন্টু r, এখানে r সমান কত পেলাম, x/2, তাহলে x/2 স্কোয়ার ইন্টু h, এর মান ছিল x, একক হবে ঘন সেন্টিমিটার। এবার আমাদের দেখো তো আয়তনটা কিন্তু চোঙের বলে দেওয়া আছে 2156 ঘন সেন্টিমিটার, তার মানে আমাদের নির্ণেয় আয়তন এবং প্রদত্ত আয়তন কি হয়ে যাবে, সমান হবে, অর্থাৎ 22/7 ইন্টু x/2 এর হোল স্কোয়ার ইন্টু x = 2156, বা 22/7 ইন্টু এটা এখানে ওপরে আসবে কত, x² ইন্টু x, তারপর x3, আর এখানে নিচে আছে কত 2² তার মানে 4 = 2156, বা x3 সমান কত হবে, 2156 ইন্টু 22/7, ডান দিকে গেলে হবে 7/22 ইন্টু এখানে কত ছিল, 1/4 ছিল, ডান দিকে গেলে ওটা হয়ে যাবে 4। আমি এখান থেকে হিসেব করে x³ এর মান পেলাম 196 ইন্টু 7 ইন্টু 2। তাহলে যদি ঘনমূল নিই তাহলে x এর মান পেয়ে যাব, এখান থেকে এদের ঘনমূল নিলে x এর মান পাচ্ছি কত, 14, বা x/2 সমান হবে কত, 7। এখানে x/2 কী ছিল, চোঙের ব্যাসার্ধ, তাহলে চোঙের ব্যাসার্ধ পেলাম কত, 7 সেন্টিমিটার। অপশন সি, দেখো এখানে দেওয়া আছে অপশন সিতে 7 সেন্টিমিটার, এটা হচ্ছে সঠিক উত্তর। 2 দাগের প্রশ্নে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম প্রশ্নে দেওয়া আছে a/b সমান 6:1 এবং b/c সমান 7:1 হলে a/c সমান কত হবে, এটা আমাদের শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি উত্তরটা লিখেছি 42:1। এবার আমরা হিসেব করে দেখি কিভাবে মানটা পেলাম। a/b সমান 6:1 বা a/b সমান 6/1, আর এখানে b/c সমান আছে 7:1, বা b/c সমান কি করতে পারি, 7/1। এবার এই যে দুটো অনুপাত আছে তার মধ্যে কমন পোর্শন কোনটা বা কমন পদ কোনটা, বি। তাহলে দুটো ক্ষেত্রে বা দুটো অনুপাতের ক্ষেত্রে আমি বি এর মানটা কী করব, সমান করব। তাহলে এখানে বি এর হিসেবে কত মান আছে, 1, এখানে বি এর ক্ষেত্রে মান কত আছে, 7, তাই তো। আমরা কি করব, দুটো বিকে সমান করব, সেজন্য এই অনুপাতের উভয় পদকে 7 দিয়ে গুণ করে দেবো। তাহলে a/b সমান কত হবে, 7 দিয়ে উভয় পদকে গুণ করলে 6 7 42 ডিভাইডেড বাই 1 এর সঙ্গে 7 গুণ করলে 7। তাহলে এখানে b সমান 7, এই অনুপাতও b সমান 7, তাহলে আলটিমেটলি a/b/c সমান কত দাঁড়াচ্ছে, 42:7:1, কিন্তু আমাদের চেয়েছে কত, a/c এর মান। তাহলে এখান থেকে আমরা a/c সমান কত পাচ্ছি, 42:1, সেই জন্যই আমরা এখানে শূন্যস্থানে a/c সমান লিখেছি 42:1। 2 দাগে 2 এর প্রশ্ন, যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। আমি এখানে 1 বছর লিখেছি, কেন বলো তো, না আমরা জানি 1 বছরে আমি কোনো প্রদত্ত মূলধনের ওপরে এবং নির্দিষ্ট সুদের হারে যা মোট সুদ পাবো, ওই একই সুদের হার এবং একই সময় এবং মূলধনের সাপেক্ষে, একই মূলধনের সাপেক্ষে চক্রবৃদ্ধি সুদটাও সরল সুদের সঙ্গে কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। সেই জন্য নির্ণয় উত্তর হবে কত, 1 বছর। 2 দাগে 3 এর প্রশ্ন, 7x² - 12x + 18 = 0 সমীকরণে বিজোড়দ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। এটা শূন্যস্থান পূরণ করতে হবে। আমি লিখেছি 2:3। কিভাবে পেলাম দেখি। আমাদের প্রদত্ত সমীকরণ কি, 7x² - 12x + 18 = 0। এই সমীকরণের বিজোড়দ্বয় আমি ধরে নিচ্ছি আলফা এবং বিটা। তাহলে এই বিজোড়দ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা সমান কত হবে, আমরা জানি বিজোড়দ্বয়ের সমষ্টি সমান হচ্ছে -b/a। এখান থেকে দেখো আমি a সমান পাবো কত, 7, b সমান কত পাবো, -12, আর c সমান কত, 18, সেজন্য আমরা লিখে রেখেছি। তাহলে আলফা প্লাস বিটা সমান
বি বাই এ, বি এর জায়গায় কত বসাবো, -12 ডিভাইডেড বাই এ ইকুয়াল টু 7, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে সমান মানটা হবে 12/7। আর বিজোড়তার গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা সমান কত হবে, সি বাই এ, সি হচ্ছে 18, এ হচ্ছে 7, অর্থাৎ 18/7। তাহলে বিজোড়তার যোগফল আলফা প্লাস বিটা অনুপাত বিজোড়তার গুণফল আলফা ইন্টু বিটা সমান কত হবে, মানটা বসিয়ে দিলে 12/7 অনুপাত 18/7, 7 নিচে এলিমিনেট হয়ে গেল, সমান 12 অনুপাত 18। আমি যদি লঘিষ্ঠ আকারে পরিণত করি কত হচ্ছে, 2:3। সেই জন্য দেখো নির্ণয় অনুপাত লিখেছি কত, 2:3। 2-4 প্রশ্ন, ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোণ A এর মান কি হবে। আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক কি হয়, একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের 4টে কোণই কত ডিগ্রি, 90 ডিগ্রি, সেজন্য কোণ A এর মানও হবে 90 ডিগ্রি। পরের প্রশ্নতে বলেছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে বৃত্ত দুটির সর্বাধিক সাধারণ স্পর্শক অঙ্কন করা যায় ড্যাশটি। এখানে দুটো চিত্র অঙ্কন করেছি দুটো বৃত্তের, তারা পরস্পরকে ছেদ করেনি। দেখো তো তাদের স্পর্শক কটা পেয়েছি, মোট 4টে। কিভাবে, দুটো সরল সাধারণ স্পর্শক অর্থাৎ এ বি এবং সিডি, এরা হচ্ছে সরল সাধারণ স্পর্শক। আর দেখো দুটো তির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করেছে, একটা হচ্ছে এল এম, একটা হচ্ছে আর এস স্পর্শক, অর্থাৎ মোট 4টে স্পর্শক আমরা অঙ্কন করলাম, সেজন্য সঠিক উত্তর হবে 4টি। 2-6 বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা ড্যাশটি। আমি একটা নিরেট অর্ধগোলক অঙ্কন করছি, দেখো উপরতলটা কি বক্রতল, আর এখানে সমতল আছে শুধুমাত্র একটি, সেজন্য উত্তর হবে কি একটি। 3 প্রশ্নে আছে সত্য বা মিথ্যা লেখো। প্রথম বিবৃতি, অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার। আমরা কি জানি, যেহেতু দুজন মিলেও কিন্তু অংশীদারি ব্যবসা শুরু করা যায়, তাই তো, সেই জন্য এখানে যেহেতু কমপক্ষে 3 জন বলেছে, কমপক্ষে 2 জন হলে কিন্তু বিবৃতিটা সঠিক হতো, সেই জন্য এখানে প্রদত্ত বিবৃতিটি মিথ্যা হবে। 3-2 বলেছে নির্দিষ্ট আসলের উপর সমান হারে সুদ হলে 2 বছরের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের তুলনায় বেশি। আমরা কি জানি, যেহেতু 1 বছরের শেষে অর্জিত সুদ আসলের সাথে যুক্ত হয়ে চক্রবৃদ্ধি সুদের হিসেব হয়, সেহেতু 2 বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ কী হবে, বেশি হবে। তাহলে এখানেও বিবৃতিটা মিথ্যা। 3 প্রশ্ন বলেছে x³ y, x² y² এবং xy³ ক্রমিক সমানুপাতি। এরা ক্রমিক সমানুপাতি হবে তখনই যখন প্রথম দুটো পদের অনুপাত ইকুয়াল টু শেষ দুটো পদ বা দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত কী হবে, সমান হবে। তাহলে প্রথম দুটো পদ x³ y ডিভাইডেড বাই x² y² সমান পাচ্ছি x/y, এবং দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত অর্থাৎ x² y² ডিভাইডেড বাই xy³ সেটা সমান পাচ্ছি x/y। তাহলে প্রথম অনুপাত দ্বিতীয় ইকুয়াল টু x/y, দ্বিতীয় অনুপাত তৃতীয় ইকুয়াল টু x/y। তাহলে যেহেতু দুটো অনুপাতই সমান হচ্ছে, এই বিবৃতিটা হবে সত্য। 3-4 বিবৃতি, x = 2 + √2 হলে x + 1/x এর মান 2√2। এখানে x = 2 + √2 বলে দেওয়া আছে, তাহলে 1/x কত হবে, 1/2 + √2। হর থেকে করণী মুক্ত করব, আমি করণী রস উৎপাদক দিয়ে গুণ করছি উপরে নিচে, তাহলে উপরে হবে 2 - √2 ডিভাইডেড বাই 2 + √2 ইন্টু 2 - √2 সমান 2 - √2 ডিভাইডেড বাই, এখানে আছে a + b ইন্টু a - b ফর্ম, অর্থাৎ a² - b² হলে মানটা কত হবে, 4 - 2 সমান 2 - √2 ডিভাইডেড বাই 2। অতএব x + 1/x সমান কত, x এর মান হচ্ছে 2 + √2 প্লাস 1/x হচ্ছে 2 - √2 ডিভাইডেড বাই 2, যোগ করে আমি মানটা পাচ্ছি কত, 6 + √2 ডিভাইডেড বাই 2। কিন্তু আমাদের মানটা কত বলে দেওয়া আছে, x + 1/x এর 2√2। তাহলে প্রদত্ত মান এবং নির্ণয় মান দুটো অসমান, সেজন্য প্রদত্ত বিবৃতিটি মিথ্যা। আর এই 3-5 বিবৃতিতে বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজই হলো ত্রিভুজের পরিকেন্দ্রের ব্যাস। হ্যাঁ, আমরা জানি এই বিবৃতিটাও কিন্তু সত্য। 3-6 বিবৃতি, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অপর একটি ঘনকের ধারের দৈর্ঘ্যের দ্বিগুণ হলে ঘনকটির আয়তন অপরটির তুলনায় 4 গুণ হবে। আমি মনে করছি একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে a একক, তাই ঘনকের আয়তন কি হবে, বাহুর কিউব, তার মানে a³ ঘন একক। এখন অপর ঘনকের প্রতিটি বাহু বা ধারের দৈর্ঘ্য কত হবে না, প্রথম যে ঘনক ধরেছি তার বাহুর দৈর্ঘ্যের দ্বিগুণ, তার মানে 2a একক। অতএব ঘনকটির আয়তন কি হবে, বাহুর কিউব হলে 2 এর কিউব ঘন একক সমান 8a³ ঘন একক সমান 8 ইন্টু a³ ঘন একক সমান 8 ইন্টু a³ সমান কী ছিল, a³ ঘন একক সমান প্রথম ঘনকটার আয়তন, তাহলে 8 ইন্টু প্রথম ঘনকের আয়তন। কিন্তু আমাদের দেখো নতুন ঘনকের আয়তন কি বলছে, পূর্বের তুলনায় 4 গুণ হবে, কিন্তু এখানে হয়েছে কত, 8 গুণ, সেজন্য এই বিবৃতিটিও মিথ্যা।
ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। গণিত সংক্রান্ত অসুবিধাগুলি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব তোমাদেরকে সেগুলি সমাধান করে দেবার। আর অবশ্যই তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে। আজকের মতো আসছি। ধন্যবাদ।